প্রবল তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য, সব রেকর্ড ছাড়িয়ে যাবার আশঙ্কা। এ পর্যন্ত ৮ জনের মৃত্যু। এবার কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত, নিজের ২ ভাইকে গুলি করে হামলা চালায় বন্দুকধারী। সিরিয়ার হাসাকায় বিমান ক্ষেত্র সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র। আইএস বিরোধী লড়াইয়ে তুরস্কের সহযোগিতা চেয়েছে ইরাক। এবং সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তিউনিসিয়া, কারফিউ জারি। উগ্রপন্থীরা ঘাঁটি গাড়তে পারে, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। তুষারঝড়ে জমা বরফের পরিমাণ সাম্প্রতিক সময়ের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ওয়াশিংটনে ঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তুষারঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত অন্তত ৮ জন মারা গেছেন। গত ২ দিনে বাতিল করা হয়েছে ৬,০০০-এরও বেশি ফ্লাইট। ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের অবিরাম এই তুষারঝড়কে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, দেশটির গোটা পূর্বাঞ্চল ঢেকে গেছে পুরো বরফের চাদরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ওয়াশিংটন সহ এর আশপাশের অঙ্গরাজ্যগুলোতে প্রায় ৭৬ সেন্টিমিটার পর্যন্ত পুরো বরফ জমতে পারে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ প্রায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস। এদিকে ইতিহাসের ভয়াবহতম এই তুষারঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে ওয়াশিংটনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেখানকার মেয়র মুরিয়েল বাউজার। আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই, আমরা ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি তুষারঝড়ের মোকাবেলা করতে যাচ্ছি, যেটি এই মুহূর্তে আমাদের জন্য একটি জীবন মরণ সমস্যা। সবাইকে তাই এই বিষয়টি মাথায় রেখেই এর মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। এছাড়াও আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিউ ইয়র্কবাসীকে। সবাই যার যার ঘরের ভেতরে থাকুন, অন্তত আগামী ২ দিন প্রয়োজন ছাড়া আর কেউ রাস্তায় বের হবেন না। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, তুষারঝড় মোকাবেলায় নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করেছে। আমরা পুরোপুরি প্রস্তুত। এদিকে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের পর এবার তুষারঝড়ের কারণে নতুন করে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির আরেক অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে। সেই সঙ্গে গত ২ দিনে দেশটিতে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এছাড়াও তুষারঝড়ের কারণে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দেশটির কয়েকটি অঞ্চলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নিউ ইয়র্কেও প্রচণ্ড তুষারঝড়ের কারণে অধিবাসীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টাইমস স্কোয়ার থেকে সে বিষয়ে আমাদের জানিয়েছেন নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলো। মধ্যরাত থেকে শুরু হয়েছে তুষারঝড়। এরই মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে দাঁড়িয়েছে ২৬ ডিগ্রি ফারেনহাইট। নাগরিকদের নিরাপত্তায় ঘর থেকে কাউকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে বড় তুষারঝড়ের আশঙ্কা করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সহ বিভিন্ন রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী ৩ দিনে নিউ ইয়র্কে প্রায় ২ ফুট তুষারপাতের ঘটনা ঘটবে। এছাড়া দমকা ঝড়ো হওয়ার গতিবেগ হবে ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ মাইল। ৩,১৪৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৩,৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কানাডার লালোচ শহরের কমিউনিটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা সংশোধন করে ৪ জন বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলাকারীকে আটক করে তারা জানায়, প্রথমে নিজ বাড়িতে ২ ভাইকে গুলি করার পর ওই স্কুলে হামলা করে সে। শহরের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বলেও দাবি পুলিশের। এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার দুপুরে পশ্চিমাঞ্চলীয় সাসকাচুয়ান প্রদেশের লালোচ কমিউনিটি স্কুলে হঠাৎ করেই গোলাগুলির শব্দ শুনতে পায় শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানায়, স্কুলের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসা পর্যন্ত সে ৬টিরও বেশি গুলির শব্দ ও আর্তচিৎকার শুনতে পায়। এ ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জন ভিয়ার জানান, হামলার শিকার তার ২৩ বছর বয়সী কন্যা ও স্কুলের শিক্ষক ছিলেন। হামলার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ। তবে হামলাকারী প্রথমে নিজের বাড়িতে তার ২ ভাইকে গুলি করার পর স্কুলে যে হামলা চালায় বলে জানতে পেরেছেন তারা।
হামলাকারী বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে, তার অস্ত্র জব্দ করে নিয়েছি আমরা। জনগণের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই, পরিস্থিতি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এই হামলাকে ওই অঞ্চলের অভিভাবকদের জন্য ভয়াবহতম দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমি কল্পনা করতে পারছি না নিহতদের পরিবারের সদস্যরা কেমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই লালচের মেয়র ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। শহরের নিরাপত্তা যাতে আর কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রিন্স আলবার্ট থেকে মাত্র 500 কিলোমিটার দূরে আদিবাসী অধ্যুষিত লালোচ শহরে 3000 মানুষের বসবাস। শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের ওই কমিউনিটি স্কুলে প্রায় 900 শিক্ষার্থী রয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার হাসাকা প্রদেশে অব্যবহৃত মেইলান বিমানক্ষেত্র সম্প্রসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবির বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানায়। তবে ওই বিমানক্ষেত্র নিয়ন্ত্রণে নেয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আইএস বিরোধী লড়াইয়ে জোটের অনেক সদস্য তেমন কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। এক্ষেত্রে তুরস্ককে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ সালমা শহর থেকে সরকারি বাহিনী আইএসকে হটিয়ে দেওয়ার পর সেখানে ফিরতে শুরু করেছে সিরিয়রা। কিন্তু জঙ্গিরা শহরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে ফেলায় ফিরে আসা মানুষরা কিভাবে শহরটিতে থাকবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ফিরে এসে দেখছি জঙ্গিরা পুরো শহরটি ধ্বংস করে ফেলেছে। তারা শত শত একর কৃষি জমি ও বনাঞ্চল পুড়িয়ে দিয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা এখন শহরটি ঘিরে রেখেছে। এর মধ্যেই সিরিয়ার দেইর এজ জোরে সরকারি বাহিনী ও আইএস এর মধ্যে লড়াইয়ে গত এক সপ্তাহে অন্তত 200 সেনা সদস্য ও শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। প্রদেশটির একটি গুরুত্বপূর্ণ শহর আইএস নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানায় গণমাধ্যম। এ অবস্থায় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আইএস বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক জোটের পক্ষে বক্তব্য রাখেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। তিনি নাম উল্লেখ না করে আইএস বিরোধী লড়াইয়ে জোটের কিছু সদস্য রাষ্ট্র যথাযথ ভূমিকা রাখেনি বলে অভিযোগ তোলেন। ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় তুরস্কের অবস্থান। তারা আমাদের বন্ধু রাষ্ট্র হলেও সত্যিকার অর্থে তুরস্ক ইরাক ও সিরিয়ার সীমান্তলগ্ন এলাকায় জঙ্গিবাদ রুখতে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। আমি মনে করি আইএস বিরোধী লড়াইয়ে আঙ্কারা সরকারের আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ সেনা মোতায়েনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আঙ্কারা। তুর্কি সীমান্তে কোনো ধরনের অবৈধ চলাচল সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাশিয়া আমাদের সীমান্তের কাছে প্রায় 100 সেনা মোতায়েন করেছে বলে খবর পেয়েছি। আমাদের সীমান্ত এলাকায় এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক জোটের সহায়তায় রুখে দেয়া হবে। এদিকে সিরিয়ার হাসাকা প্রদেশে সম্প্রতি নিয়ন্ত্রণে নেয়া মেইলান বিমানক্ষেত্র সম্প্রসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত মার্কিন কোম্পানি স্ট্র্যাটফোর্ড প্রকাশিত একটি স্যাটেলাইট ছবির বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি। তবে বিমানক্ষেত্রের নিয়ন্ত্রণ নেওয়ার কথা অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে কুর্দি, আরব, আসিরীয়, আর্মেনীয় ও তুর্কমেন বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস জানায় মেইলান বিমানক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আইএস বিরোধী লড়াইয়ে তুরস্কের সহযোগিতা চেয়েছে ইরাক। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি যে কোনো মূল্যে আইএস উৎখাতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে ইরাকে নতুন করে মার্কিন সেনা মোতায়েন নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার। ইরাকে আইএস বিরোধী লড়াইয়ে সহযোগিতায় মার্কিন বিশেষ বাহিনীর একটি দল আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে পৌঁছায় গত বুধবার। আনবারের প্রাদেশিক সরকার এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরাকি জাতীয় পার্লামেন্টের এক সদস্য। ইরাকে বিদেশি সেনা মোতায়েনের ক্ষেত্রে অবশ্যই তা পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে হওয়া উচিত। আমাদের সেনারাই আইএসকে উৎখাতে যথেষ্ট। এখানে বাইরের দেশে সেনা এনে তাদেরকে বিজয়ের সম্মান অর্জনের সুযোগ করে দেওয়ার কোনো অর্থ হয় না। তবে বিপরীত কথা বলেছেন সালাউদ্দিন প্রদেশের সরকারের একজন প্রতিনিধি। জঙ্গি বিরোধী লড়াইয়ে যে কোনো আন্তর্জাতিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি মার্কিন বিশেষ বাহিনীর সহযোগিতায় আমাদের আইএস বিরোধী লড়াই আরো জোরদার হবে। এদিকে ইরাক সরকার গত বছরের শেষ দিক থেকে মসুলে তুর্কি সেনা মোতায়েনের বিরোধিতা করে আসলেও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে এসে আইএস বিরোধী লড়াইয়ে আঙ্কারার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আমরা প্রতিবেশী তুরস্কের সঙ্গে বন্ধুসুলভ
সম্পর্ক চাই। দায়েশ আমাদের দেশের লোকজনকে হত্যা করে চলেছে, অনেক এলাকা দখল করে রেখেছে, বহু মানুষ শরণার্থী জীবনযাপন করছেন। এই সংকটের সমাধানে আমরা তুরস্কের কাছে সহযোগিতা চাই। এরই মধ্যে ইরাকের মসুলের কাছে আইএস অবস্থানে কুর্দি যোদ্ধাদের অভিযানে 25 আইএস সদস্য নিহত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পরমাণু সমঝোতায় পৌঁছানোর আগে ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছিল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে কেরি বলেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তির মধ্য দিয়ে ইরানের বোমা বানানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তার দাবি, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে নিজেদের পরমাণু কর্মসূচি পূর্ণ গতিতে এগিয়ে নিচ্ছিল ইরান। যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরানের ছিল তা দিয়ে 10 থেকে 12টি পরমাণু বোমা বানানো সম্ভব ছিল বলেও দাবি করেন কেরি। কিন্তু পরমাণু চুক্তিতে সই করার মধ্য দিয়ে তারা এই বিপজ্জনক কর্মসূচি থেকে সরে এসেছে বলে জানান কেরি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যেখানে বলছে যে 2003 সালের পর ইরানের পারমাণবিক কর্মসূচি কখনোই সামরিক দিকে মোড় নেয়নি, সেখানে চূড়ান্ত সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কেরির এই অভিযোগকে বিতর্কিত বলে উল্লেখ করেছে ইরানের গণমাধ্যম প্রেস টিভি। ওআইসি শুধুমাত্র সৌদি প্রশাসন ও এর উগ্রবাদী মতাদর্শকে সমর্থনের জন্য কাজ করে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরান রিয়াদ উত্তেজনা নিরসনে ওআইসি প্রয়োজনীয় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি শিয়া নেতা নিমনের শিরশ্ছেদের ঘটনার জেরে ইয়েমেনে ইরানের দূতাবাসে সৌদি জোটের হামলারও তীব্র নিন্দা জানান তিনি। ইরানের পররাষ্ট্র দপ্তর জানায়, তেহরান উপসাগরীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির জন্য চেষ্টা করছে, কিন্তু এ বিষয়ে সৌদি প্রশাসন বা ওআইসি কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তেহরানের। রিয়াদ তেহরান উত্তেজনায় ওআইসি সদস্যরা তেহরানের সমালোচনা করে যেসব বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইরান। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর 100 গোপন নথি প্রকাশ করল ভারত সরকার। নেতাজির মৃত্যু বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার আশা। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তিউনিসিয়া। কারেসাইন প্রদেশে শুরু হওয়া বিক্ষোভ গতকাল আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়লে রাত্রিকালীন কারফিউ জারি করা হয় দেশটিতে। বিক্ষোভের সময় 19 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অস্থিতিশীলতার সুযোগে তিউনিসিয়ায় উগ্রপন্থীরা ঘাঁটি গাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বেজিস সাইদ এসএফসি। 5 বছর পর আবারও তিউনিসিয়ায় ছড়িয়ে পড়েছে আরব বসন্তের উত্তাপ। বেকার যুবকের আত্মহত্যার জেরে গেল 4 দিন ধরে চলা বিক্ষোভ শুক্রবার রাজধানী তিউনিস ও সিদি বৌজিদ সহ আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। চারদিকে চিৎকার, টিয়ার শেলের শব্দ, মনে হচ্ছিল যেন 2011 সালের ভয়াবহ দিনগুলো আবারও ফিরে এসেছে। বাচ্চাদের নিয়ে খুবই আতঙ্কে আছি। এ পরিস্থিতিতে কাসেরাইন শহরের 6000 বেকার যুবককে চাকরি দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বেজিস সাইদ এসএফসি। শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান। একই সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস আন্দোলনের কারণে দেশে উগ্রপন্থীদের উত্থান হতে পারে বলেও সতর্ক করেন তিনি। চাকরি ছাড়া মানুষ সমাজে মর্যাদাহীন হয়ে বেঁচে থাকে। যে না খেয়ে আছে তাকে অপেক্ষা করতে বলা যায় না। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। অস্থিতিশীলতার সুযোগে পাশের দেশগুলো থেকে আইএস তিউনিসিয়ায় ঘাঁটি গাড়তে পারে, যা পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে। বিরোধী দল তিউনিসিয়ান পপুলার ফ্রন্ট চলমান অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানায়। দেশে মানুষ না খেয়ে আছে, চাকরি না পেয়ে তারা কি আইএসএ যোগ দেবে? এই পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে। বেকার যুবকদের মাদক ও অপরাধ থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিন। এদিকে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ফাসোয়া ওলাদের সঙ্গে দেখা করেছেন। এ সময় বিক্ষোভ কমে আসছে বলে দাবি করে ফরাসি প্রেসিডেন্টকে বিভিন্ন বিষয় অবহিত করেন তিনি। গেল শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় দারিদ্র্যপীড়িত কাসেরাইন প্রদেশে রিধা ইয়াহিয়াওয়ি নামের এক যুবকের আত্মহত্যার জেরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিউনিসিয়ায় উচ্চশিক্ষিত তরুণদের 62%-এরও বেশি বেকার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মধ্য আমেরিকার দ্বীপ দেশ হাইতিতে বিরোধী দলের বর্জনের পর রোববারে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। বিবিসি ও রয়টার্স জানায়, দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শুক্রবার নির্বাচন পরিষদ নিরাপত্তাজনিত কারণে নির্বাচন স্থগিত করে। তবে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। গেল অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ভোট কারচুপির অভিযোগ এনে চলতি সপ্তাহে বিরোধী দলীয় প্রার্থী জুড সেলেস্টিন দ্বিতীয় পর্বের নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এরপরই রাজধানী পোর্ট ও প্রিন্সে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি আজ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কেন্দ্রীয় সরকারের কাছে সংরক্ষিত ১০০টি গোপন নথি প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যেতে পারে এসব নথি থেকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রাখা আজাদ হিন্দ ফৌজের সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশের আগে মহান এই নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ন্যাশনাল আর্কাইভ অব ইন্ডিয়া NAI থেকে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত ১০০টি গোপন নথির ডিজিটাল কপি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো জনগণের জন্য উন্মুক্ত করেন তিনি। এই ১০০টি নথির ডিজিটাল কপি এখন থেকে NAI ওয়েবসাইটের পাবলিক ডোমেনেও দেখা যাবে। কেন্দ্রীয় সংরক্ষণে থাকা নথি থেকে প্রতি মাসে ২৫টি করে প্রকাশ করবে NAI। গেল বছর ১৪ই অক্টোবর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সুভাষচন্দ্র বসুর পরিবারের ৩৫ জন সদস্য নেতাজির নিখোঁজ হওয়ার বিষয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের কাছে থাকা নেতাজি সম্পর্কিত গোপন নথি এবছরের ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে প্রকাশ করা হবে। এর আগে গত ১৫ই সেপ্টেম্বর নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ১২,৭৪৪ পৃষ্ঠার এই নথিতে নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন কিনা সে বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই বলে জানান কর্তৃপক্ষ। একই সঙ্গে তখন কেন্দ্রীয় সরকারের প্রতি নেতাজি সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তৎকালীন জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু কংগ্রেসের প্রথাগত রাজনীতির প্রতি বিতৃষ্ণ হয়ে ১৯৪২ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাদের সংগঠিত করে আজাদ হিন্দ ফৌজ নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করাই ছিল এই বাহিনীর লক্ষ্য। বলা হয়ে থাকে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়, কিন্তু তার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে আজও নেতাজির অন্তর্ধানের বিষয়টি রহস্যই রয়ে গেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। শুক্রবার দেশটির ৪টি রাজ্য থেকে অন্তত ১৪ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কর্ণাটক থেকে ৬ জন, অন্ধ্রপ্রদেশ থেকে ৪ জন এবং মুম্বাই ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় আরও ৪ জনকে। গ্রেফতারকৃতদের সবাই জঙ্গি গোষ্ঠী IS এর সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে পুলিশ। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA জানায়, গ্রেফতারকৃত জঙ্গিদের সঙ্গে IS এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গত কয়েক মাস ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিল তারা। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এরা ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার ছক এঁকেছিল বলেও এ সময় NIA এর পক্ষ থেকেও জানানো হয়। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলা থেকে AK-47 রাইফেল সহ এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় যৌথ বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আকিব বাশার দার নামের ওই যুবককে পুলিশ এবং প্যারামিলিটারির যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে AK-47 রাইফেল এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে জানুয়ারির 20 তারিখে আরও এক যুবককে AK-47 রাইফেল ও 30 রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। পুলিশ ধারণা করছে, গ্রেফতারকৃতরা কোনো সন্ত্রাসবাদী দলের সাথে জড়িত। পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলায় অংশগ্রহণকারী 4 জনের ভিডিও প্রকাশ করেছে তালেবান। ভিডিওটিতে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও হামলার হুমকি দিয়েছে তালেবানের এক শীর্ষ কমান্ডার। এখন থেকে আর আদালত কিংবা পার্লামেন্ট হামলা চালিয়ে আইনজীবী এবং রাজনীতিবিদদের হত্যা না করে যেখান থেকে তারা গড়ে ওঠে সেই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ভিডিওটিতে। এছাড়া ভিডিওটিতে চরসাদ্দায় হামলা চালানোর আগে গুলি চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যায় 4 তরুণ জঙ্গিকে। এদিকে ভিডিওটি প্রকাশের পর তালেবানের নেতৃত্বে বিভক্তির বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে হামলার দায় স্বীকার নিয়ে 2 রকম বক্তব্য দেয় তালেবানের 2 নেতা। 2014 সালে মেক্সিকোর গুয়েরো রাজ্যে 43 জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ইগুয়ালা থেকে ওই 3 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার। তারা একটি সন্ত্রাসী দলের সদস্য বলেও জানান তিনি। এ নিয়ে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে 113 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মেক্সিকো সরকারের দাবি, ইগুয়ালার দুর্নীতিগ্রস্ত পুলিশ স্থানীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় ছাত্রদের অপহরণের পর হত্যা করেছে। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন। জিকা ভাইরাস থেকে বাঁচতে এল সালভাদরের 2 বছর গর্ভধারণে বিরত থাকার পরামর্শ। ক্যারিবীয় ও ল্যাটিন অঞ্চলের 14টি দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। রাশিয়ার অনারারি কনসালদের স্বীকৃতি প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রুশ সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার এক বিবৃতিতে জানান, 6 জন অনারারি কনসালের মধ্যে 5 জনের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাশিয়া। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কনসালরা চাইলে আইনের সাহায্য নিতে পারেন। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে রাশিয়া বিরোধী প্রচারণা চালাচ্ছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়ার কূটনীতিকদের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপ চালাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। ইউক্রেনের যুদ্ধের কারণে অস্থিতিশীলতার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী 1 মাসের মধ্যে তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি কথা বলেন। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার উপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জন কেরি জানান, এই সপ্তাহে সুইজারল্যান্ডে তিনিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে মিনস্ক চুক্তির বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন। আগামী মাসের মধ্যে মিনস্ক চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন কেরি। President Obama led an effort at the United Nations to bring people together this week here at Davos. রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার প্রদেশের সামরিক ঘাঁটিতে এক বিশেষ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেন সীমান্তের কাছাকাছি এই মহড়া চালায় রুশ বিশেষ বাহিনী। এতে বিভিন্ন ধরনের সামরিক অভিযানের কৌশল ও রাশিয়ার সেনাবাহিনীর সামরিক সক্ষমতা দেখানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় এবং পশ্চিমাঞ্চলের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন 4টি সেনা ইউনিট তৈরি করবে রাশিয়া। সেই সাথে রাশিয়া তাদের সামরিক বাহিনীর প্রযুক্তিগত উন্নয়নও কয়েকশো কোটি ডলার খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম তীরের হেব্রনে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি থেকে ইহুদি দখলদারদের হটিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এমন একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। পশ্চিম তীরে নতুন করে আরও 370 একর আবাদি জমি দখল নেয়ার ইসরায়েলি ঘোষণার পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা জানানোর পর ভিডিওটি প্রকাশ করে তারা। ইহুদি দখলদাররা জানায়, তারা ফিলিস্তিনিদের কাছ থেকে ওই বাড়িগুলো কিনেছে। বেআইনি কিছুই তারা করেনি বলেও দাবি করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করছে, এমন ইসরায়েলিদের উচ্ছেদ করতে কাজ করছে তারা। ইয়েমেনের সদায় মেডিসিন সান ফ্রন্টিয়ার্স MSF এর হাসপাতালে সৌদি জোটের হামলায় এক অ্যাম্বুলেন্সের চালক সহ 6 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাদা প্রদেশে চালানো জোটের ওই হামলায় অন্তত 20 জন নিহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার MSF এর এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, ইয়েমেনে সৌদি জোটের চালানো হত্যাকাণ্ড থেকে চিকিৎসক ও রোগীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই হামলায় কমপক্ষে 40 জন আহত হয়েছে বলেও জানায় তারা। MSF এর জরুরি বিভাগের সমন্বয়কারী তেরেসা সান ক্রিস্টোবাল জানান, বৃহস্পতিবারের এই হামলার মধ্য দিয়ে গত 3 মাসে চতুর্থবারের মতো MSF এর হাসপাতালে হামলা চালিয়েছে জোট। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে স্বাধীন মত প্রকাশের প্রতি আঙ্কারা সরকারকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে গণমাধ্যমের প্রতি সরকারি আগ্রাসনের সমালোচনা করেন তিনি জানিয়েছেন, তুরস্কের শক্তিশালী গণতন্ত্র আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এদিকে ইস্তাম্বুলের ব্লু মস্ক পরিদর্শন করেছেন জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন। বিখ্যাত এই মসজিদটি সুলতান আহমেদ মসজিদ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সারা দেশে 40.6% সমর্থন নিয়ে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে আরও এগিয়ে গেছেন।
শুক্রবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপের ফলাফলে দেখা যায় 10.5% সমর্থন নিয়ে ট্রাম্পের পরে অবস্থান করছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। এছাড়া বেন কারসন 9.7, জেব বুশ 9.2 ও মার্কো রুবিও 7.2% সমর্থন পেয়েছেন। এদিকে প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন মার্কো রুবিও। বৃহস্পতিবার রাতে এনবিসি চ্যানেলের দ্য টুনাইট শো নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে দেখা যায় তাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল প্রকাশের জন্য আরও 1 মাস সময় আবেদন করেছে। তীব্র শৈত্যঝড়ের কারণে অফিস বন্ধ থাকায় সময় বাড়ানোর আবেদন করা হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিকদের হয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন হিলারি। 2014 সালে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে একটি পরমাণু অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। ঘটনার 20 মাস পরে তথ্য প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় 2014 সালের 17 মে কলোরাডোর পরমাণু অস্ত্রাগারে রক্ষণাবেক্ষণের সময় বিমান বাহিনীর 3 সদস্যের ভুলের কারণে ওই দুর্ঘটনা ঘটে। অস্ত্রাগারটিতে ব্যালিস্টিক মিসাইল রাখা হতো। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত মিসাইলগুলো অস্ত্রাগার থেকে সরিয়ে ফেলা হয় এবং তদন্ত শুরু করা হয়। তবে এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর সীমান্তে কড়াকড়ি আরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্রান্স ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আর অভিবাসী সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইতালির অভিবাসন দপ্তরের প্রধান। এরই মধ্যে সমুদ্রপথে গ্রিসে পৌঁছাচ্ছে তুরস্ক থেকে আসা অভিবাসীদের একটি দল। কঠোর অভিবাসন নীতির মধ্যেই 3 সিরীয় অভিবাসীকে গির্জায় আশ্রয়ের অনুমতি দিয়েছে নরওয়ে। গত কয়েকদিনে নৌকা ডুবে প্রায় অর্ধশত মানুষ মারা যাওয়ার পরেও থামেনি শরণার্থীদের সমুদ্রপথে তুরস্ক থেকে গ্রিসে আসা। শুক্রবারও লেসবস দ্বীপে পৌঁছায় অভিবাসীদের একটি দল। তাদের নিয়ে 2টি নৌকা লেসবসের তীরে পৌঁছানোর পর গরম কাপড় ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাহায্য করেন গ্রিস ও আন্তর্জাতিক সংস্থার উদ্ধারকর্মীরা। এদিকে যুক্তরাজ্যে প্রবেশে অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার রাতে লন্ডনে পৌঁছেছে দীর্ঘদিন ফ্রান্সের ক্যালের দ্য জঙ্গল ক্যাম্পে কাটানো 4 সিরীয় অভিবাসী। নরওয়ের কঠোর অভিবাসন নীতি অনুসরণ করা সত্ত্বেও দেশটির কার্কেনেস শহরের একটি গির্জায় 3 সিরীয়কে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গির্জাটির যাজক পরিষদ। যদিও এর আগে অন্য যারা গির্জাটিতে আশ্রয় চেয়েছিল তাদের সেখানে প্রবেশ করতে দেয়নি পুলিশ। অভিবাসীদের আশ্রয় দিতে ইউরোপের অন্যান্য দেশগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন ইতালি প্রকৃত শরণার্থীদের শনাক্ত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন দপ্তরের প্রধান। অভিবাসীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের ঠিক করে দেওয়া নীতি সঠিকভাবে পালন করছে ইতালি। তবে সমস্যাটির সমাধান ইউভুক্ত 28টি দেশের সবার প্রচেষ্টার উপর নির্ভরশীল। তাই শুধু ইতালি ও গ্রিসের পক্ষে একা এই সমস্যার সমাধান সম্ভব নয়। গত 2 বছরে প্রায় 3.5 লাখ অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইতালি। এবছরও উত্তর আফ্রিকা থেকে দেশটিতে অনেক অভিবাসী আসবে বলে ধারণা করা হচ্ছে। অভিবাসীদের স্রোত ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। সব অধিবাসীকে ইউরোপে আশ্রয় দেওয়া সম্ভব নয়। অধিবাসী সংকট ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করে তুলছে। তাই ইউরোপীয় দেশগুলোর সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ অনুসরণ করা প্রয়োজন। এ অবস্থায় অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে গ্রিসের সঙ্গে ম্যাসিডোনিয়া ও বুলগেরিয়ার সীমান্তে বেড়া স্থাপনের আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আফরোজ নিপা, সময় সংবাদ। মিয়ানমারের সেনা সমর্থিত সরকার 102 জন বন্দীকে মুক্তি দিয়েছে। ক্ষমতা হস্তান্তরের আগে তারা এই সিদ্ধান্ত নিলেন। এদিকে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। বুদ্ধকে অসম্মানিত করার অভিযোগে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 102 বন্দীকে মিয়ানমারের ইনসেন জেল থেকে মুক্তি দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দণ্ডিত অধিকাংশ বন্দীদের এই জেলে রাখা হতো। এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বন্দীদের মুক্তি দিতে থেইন সেইনকে অনুরোধ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বন্দীদের মুক্তি দিলেন সেনা সমর্থিত থেইন সেইন সরকার। মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা পেতে আগামী 2 বছর নারীদের সন্তান না নিতে পরামর্শ দিয়েছেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। গর্ভাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত মায়েদের শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী হবার আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর সংক্রমণের ঝুঁকি থাকায় ক্যারিবীয় অঞ্চল ও ল্যাটিন আমেরিকার 14টি দেশে গর্ভবতী নারীদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
গর্ভাবস্থায় এডিস ইজিপ্টি মশার কামড়ে জিকা ভাইরাসে আক্রান্ত মায়েদের অস্বাভাবিক ছোট মাথার শিশু জন্ম দেওয়ার আশঙ্কা থাকে। পরবর্তীতে এসব শিশু বুদ্ধি প্রতিবন্ধী সহ নানা জটিলতায় ভোগে। সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের গর্ভবতী নারীদের 96%ই জিকা ভাইরাসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। নবজাতক শিশুদের এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির নারীদের 2018 সাল পর্যন্ত গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশ জুড়ে জোরদার করা হয়েছে মশক নিধন কার্যক্রম। ঝুঁকি এড়াতে গর্ভধারণের বিষয়টি ভেবে দেখতে বাবা মার প্রতি আহ্বান জানাচ্ছি। যদি কোনো দম্পতি সন্তান গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েই থাকেন, সেক্ষেত্রে গর্ভবতী মাকে মশার কামড় থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এটা আমাদের জনসাধারণের ওপর নতুন এক সংকট বয়ে এনেছে, যার মোকাবেলা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আক্রান্ত মায়ের দেহ থেকে শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ক্যারিবীয় অঞ্চল ও ল্যাটিন আমেরিকার এমন 14টি দেশকে চিহ্নিত করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এসব এলাকায় ভ্রমণ ও যাতায়াত করতে বারণ করা হয়েছে মার্কিন গর্ভবতী নারীদের। জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা সত্যিই উদ্বিগ্ন। গর্ভবতী নারীদের এসব আক্রান্ত এলাকায় না যাবার আহ্বান জানাই। আশা করছি এই উপদেশটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তারা। জিকা ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। 2015 সালের অক্টোবর থেকে 2016 সালের জানুয়ারি পর্যন্ত জিকা ভাইরাসের কারণে 3500 বিকৃত মাথার শিশুর জন্ম হয়েছে দেশটিতে। জাহিদুর রহমান, সময় সংবাদ। গত এক মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে রাশিয়ায় প্রায় 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মস্কো। এই সপ্তাহে দক্ষিণাঞ্চলে 11 জন ও উত্তরাঞ্চলে এক শিশু সহ 4 জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় প্রায় 50টি স্কুলে চলাচলে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে রাশিয়ায় এ ভাইরাসের আক্রমণ ছড়ানো রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ চিকিৎসক। এছাড়াও সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে ইউক্রেনে 12 জন, আর্মেনিয়ায় 18 জন ও জর্জিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে। গাড়ি চালানোর অবারিত সুযোগ থাকলেও মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে নানাবিধ সামাজিক বাধার সম্মুখীন হতেন পাকিস্তানি নারীরা। এবার সে বাধা দূর করতে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে পাঞ্জাব সরকার। উইমেন অন হুইলস নামে এই কর্মসূচির আওতায় জনসচেতনতা তৈরির পাশাপাশি খোলা হয়েছে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কেন্দ্র। নারী চালকদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ। পাকিস্তানের সবচেয়ে বড় শহর লাহোর। রাস্তায় চলছে শতাধিক মোটরসাইকেল, যার আরোহীরা সবাই নারী। ইসলামী প্রজাতন্ত্রের দেশ পাকিস্তানে নারীদের এমন দল বেঁধে মোটরসাইকেল চালানোর ঘটনা এটাই প্রথম। গাড়ি চালাতে পারলেও মোটরসাইকেল চালাতে সামাজিক নানান বাধার সম্মুখীন হন এখানকার নারীরা। আর এসব বাধা জয় করতেই এই ব্যতিক্রমী আয়োজন। প্রকল্পের নাম উইমেন অন হুইলস, সংক্ষেপে ওয়াও। অর্থনৈতিক অগ্রসরতার মাধ্যমে দেশের উন্নয়ন হবে বলে আমাদের বিশ্বাস। আর দ্রুত যাতায়াতের সুযোগ ছাড়া এই উন্নয়ন অসম্ভব। এই সুযোগ পাঞ্জাবের নারীদেরও দিতে চাই, যাতে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়। প্রকল্পের আওতায় খোলা হয়েছে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কেন্দ্র। সাড়াও মিলেছে বেশ। নিবন্ধিত হয়েছেন 6 শতাধিক নারী। প্রশিক্ষিতদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাফিক পুলিশ। আমি একজন গৃহিণী, আমার 5টি সন্তান রয়েছে। ভাবছি একটি মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কেন্দ্র চালু করব। এটি হবে কেবল নারীদের জন্য। পথে চলন্ত অবস্থায় উত্ত্যক্তের শিকার হতে পারেন নারীরা। হয়রানির এমন আশঙ্কাকেও হালকাভাবে নেয়নি কর্তৃপক্ষ। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু করা হয়েছে অ্যান্টি হ্যারাসমেন্ট মোবাইল অ্যাপ। এর সাহায্যে নিকটবর্তী ট্রাফিক সেন্টার থেকে দ্রুত সহায়তা পাবেন মোটরসাইকেল আরোহী নারীরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। বানরের খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এই প্রাণী থেকেই মানুষের বিবর্তন। চার্লস ডারউইনের তত্ত্ব অনুসারে এমনও ধারণা কোনো কোনো বিজ্ঞানীর। দক্ষিণ কোরিয়ার গোইয়াং শহরে সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে দেখানো হয় সেই বানরের নানা ধরনের নৈপুণ্য। নববর্ষে দক্ষিণ কোরীয়রা যে পোশাক পরে সেই হ্যান্ডবক পরেই বেশ কিছু বানর বসে আছে ক্লাসরুমের আদলে সাজানো একটি মঞ্চে। কেউ বই পড়ছে, কেউ গান গাইছে, আবার কেউ বা সাইকেল চালাচ্ছে। আর দর্শক সারিতে বসে আছে শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের প্রায় 700 মানুষ।
মজার এই দৃশ্যটি দেখা গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের ২০ কিলোমিটার দূরে গোয়াং শহরে। আসন্ন বানর বর্ষ উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অংশ নেয় দক্ষিণাঞ্চলীয় জিউলানাম প্রদেশের একটি বানর বিদ্যালয়। আগামী বছরটিকে দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা বলছে বানর বর্ষ। তাদের আশা এর মাধ্যমে আগামী বছর তাদের জীবনে বয়ে আনবে সুখ আর সমৃদ্ধি। বানর বিদ্যালয়ের প্রধান ও প্রশিক্ষক জাং বিয়ন জানালেন, বিশেষ করে শিশুদের আনন্দ দিতে পেরে তারা ভীষণ খুশি। বহু আগে থেকেই বানরকে বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই অনুষ্ঠান যাতে সফল হয় সেজন্য আমরা যথাসাধ্য প্রস্তুতি নিয়েছি। ভালো লাগছে সবার প্রত্যাশা পূরণ করতে পেরে। অনুষ্ঠানে আসা 9 বছর বয়সী জেং ইউবিন বলল, বানরকে অবিকল মানুষের মতো আচরণ করতে দেখে সে মুগ্ধ ও বিস্মিত। এটা সত্যিই দারুণ। আমার আর তর সইছে না স্কুলের বন্ধুদের কাছে কখন এসব গল্প শোনাতে পারবো। ঐতিহ্যবাহী কোরীয় পঞ্জিকা অনুযায়ী আগামী 8 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে নতুন বছর। আর নতুন এই চান্দ্রবর্ষ বিবেচিত হবে বানর বর্ষ হিসেবে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। প্রবল তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য সব রেকর্ড ছাড়িয়ে যাবার আশঙ্কা। এ পর্যন্ত 8 জনের মৃত্যু। এবার কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত। নিজের 2 ভাইকে গুলি করে হামলা চালায় বন্দুকধারী। সিরিয়ার হাসাকায় বিমানক্ষেত্র সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র। আইএস বিরোধী লড়াইয়ে তুরস্কের সহযোগিতা চেয়েছে ইরাক। এবং সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তিউনিসিয়া। কারফিউ জারি, উগ্রপন্থীরা ঘাঁটি গাড়তে পারে, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।